কিরে, ভাবি তোকে কিছু বললো না? আর চিৎকারও করলো না? শালাত মুখ চেপে ধরেছিলাম, তাই আর শোনা যায়নি, নইলে মায়ের খাইতাম। ও, কিছু বলেনি? বলেছি সেটা গোপন থাকুক। চল। বাসা চলে আসলাম। পরের দিন আবার কলেজে গেলাম সবার আগে। তারপর স্যারের টেবিলের সাথে চুইংগাম লাগাই দিলাম আর আমার সিটে চলে আসলাম। কিছুক্ষণ পর শুভ সকাল। শুভ সকাল ম্যাম। কেমন আছো সবাই? জি ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ক্লাস শুরু করি। আজকে আমরা ন্যারেশন শিখবো। আর কি হলো ম্যাম, আমরা ন্যারেশনে যাই? হুম ওই হাত উঁচু করে দেখাও শোনা। আচ্ছা ম্যাম, শুরু করুন। ম্যাম মার্কারি এনে দিব, লিখে দিবেন? না না, থাকুক। কেন ম্যাম, থাকবে কেন? নামটা তো প্রেজেন্ট করে নেন। হাত উঁচু করলে এবার। হি 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 হি। রাজ এটা না করলেও পারতো। ম্যাম প্লিজ দাঁড়ান। কি বলবি বল। দিন। হাত ধরে তার হাত আর আমার হাত একসাথে করলাম, আর চুইংগাম আমার হাতেও লেগে গেল। হাত ছাড়। ওকে, পারলে ক্লাসটা নিয়েন। 5 মিনিট পর স্বর্ণা আসলো আর ক্লাস নিয়ে চলে গেল, কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করলো না, আবার বুঝতেও চাইলাম না, বুঝালোও না। তাই ঠিক করলাম আজ আবার যাবো ওর বাসায়। ক্লাস না করে চলে আসলাম একা একা। ইমন আর মেহেদি ডাকলো, কিন্তু কোনো কথা না বলে চলে আসলাম। বাসায় এসে কারোর সাথে কথা না বলে রুমে চলে গেলাম আর গোসল করে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠলাম আর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর বাইকটা নিয়ে স্বর্ণাদের বাসায় চলে গেলাম। রাত মাত্র 7:45 বাজে। এখন স্বর্ণার আব্বু নামাজ পড়তে গেছে আর ওর আম্মু রান্না করছে। তাই নির্ভয়ে চলে গেলাম বাসার মধ্যে আর গিয়ে সোজা স্বর্ণার রুমে। কি রুমে কেউ নেই, আর বাথরুম থেকে শাওয়ার নেওয়ার শব্দ আসছে। তার মানে ও গোসল করছে, কিন্তু রুম খালি, যদি কেউ এসে যায়। দরজাটা তাই বন্ধ করে দিলাম আর স্বর্ণার বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে গেলাম আর পিক দেখতে লাগলাম। হঠাৎ আম্মু, আমার কাপড়গুলো দাও তো, খাটের উপর আছে, নিতে মনে নাই। যাস শালা, যদি ওর আম্মু আসে তাহলে ফেসে যাব, তার চেয়ে আমি দিয়ে দিই। তারপর জামা কাপড়গুলো নিয়ে গেলাম বাথরুমের কাছে আর দরজা টোকা দিলাম, চোখ বন্ধ করে ভয়ে ভয়ে। স্বর্ণা হালকা খুলে হাত নিল আর বন্ধ করে দিল। আমি আবার আসলাম খাটের ওপর। একটু পর স্বর্ণা বের হয়ে আসলো আর আমাকে দেখেই, চুপ, এটা আমি। কি রে, কি হলো? দরজা খোল মা। কিছু না মা, আসলে তেলাপোকা ছিল, তাই ভয় পাইছি। তুমি যাও। আচ্ছা, একটু পর খেতে আসিস। হয়েছে, এখন বলো এখানে কেন? আপনি আমার সাথে কথা বললেন না কেন, তাই চলে আসলাম। দেখো রাজ, এমন ফাজলামি আমার পছন্দ না, তাই। ওকে সরি। বাসায় যাও, আব্বু আসবে এখন। ওকে। বাসায় চলে আসলাম। তারপর ভাবলাম স্বর্ণাকে কালকে প্রপোজ করব, যা হয় হোক। তারপর ইমনকে কল দিলাম। হ্যালো ইমন। বল। হ্যাঁ, কালকে আমি স্বর্ণাকে প্রপোজ করব। কালকে কলেজে অনুষ্ঠান আছে, ভুলে গেলি নাকি? কিসের অনুষ্ঠান? আমাদের কলেজের ছেলেমেয়েরা এবার ভালো রেজাল্ট করেছে, এজন্য একটা অনুষ্ঠান করা হবে আর কি। ও, তাহলে কালকে চিঠি লিখে ওরে প্রপোজ করব, আদিম যুগের স্টাইলে। ওকে। আচ্ছা দোস্ত, রাখছি এখন। আর কালকে তো তুমি গান গাচ্ছ, ভাবি বলেছে। মানে? স্বর্ণা বলেছে তুই গান গা। ছাই গাইব। রাখলাম। ফোন রেখে ভাবলাম কি করব। কোনো রকম একটা চিঠি লিখলাম, তারপর চিঠিটা ভাঁজ করে পকেটে রাখলাম। তারপর ঘুমাতে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, তারপর নীল পাঞ্জাবিটা পরলাম আর বাইকটা নিয়ে বের হলাম। তখনই ইমন আর মেহেদি আসলো আর বলল, রাজ, এক কাজ কর, তোর কালো শার্টটা পরে আয় আর পাঞ্জাবিটা ব্যাগে নে, আগে দেখি সবাই কি করে। ওকে, 2 মিনিট দ্বারা আমি চেঞ্জ করে আসছি। তারপর রুমে গিয়ে শার্ট পরে আসলাম, বাইক নিয়ে চলে আসলাম কলেজে। এসে দেখি সোহান, আদি, জলিল, শাহিদুল, শাওন, রিফাত সবাই আগেই চলে আসছে। সোহান বলল, ভালো, কখন আসছো তোমরা? ওহ ভালো। তারপর দেখলাম স্বর্ণা গেল স্কাউটের রুমে, তাই দেখে আমিও চলে গেলাম স্কাউট রুমে। গিয়ে দেখি কেউ নাই, শুধু স্বর্ণা একা আছে। মনে হয় শাড়ি পরবে। আমাকে হুট করে রুমে যাওয়া দেখে হালকা চমকে উঠলো আর বলল, তুমি এখানে কেন? ওর এরকম ভয় পাওয়া দেখে আমার মাথায় দুষ্ট বুদ্ধি এলো, তাই ভাবলাম ওর একটু ভয় দেখিয়ে নিই। যেই ভাবা সেই কাজ। হা 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 হা।
শয়তানি হাসি দিয়ে ওর দিকে এগোচ্ছিলাম। কি হলো, এভাবে হাসছো কেন? আর আমার কাছে হাসবা না প্লিজ। তারপর শাড়ির কুচিটা ঠিক করে দিয়ে চলে আসলাম। স্বর্ণা রেডি হয়ে আসছে আর আমি ওর সামনে গিয়ে বললাম, খুব সুন্দর লাগছে আপনাকে। আর কিছু বললে বল, না বললে সর। বেশি বাদরামে আমার ভালো লাগে না। কিছু না, হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিল আর আমি স্বর্ণার গায়ের ওপরে গেলাম আর আমার ঠোঁট দুটো ওর ঠোঁটের সাথে লেগে গেল। তারপর ছাড়িয়ে নিলাম আর উঠে দাঁড়ালাম। কলেজের সবাই আমাদের দেখছে। সরি স্বর্ণা, আমি ইচ্ছে করে করিনি। কিসের সরি? তোর মতো ছেলেরা এমনই হয়। তোর জন্য ক্লাসে অপমান হয়েছি, তোর জন্য সেদিন আব্বু অপমান করলো। তুই কে যে আমার বাসায় যাস? তোর জন্য আমার বাবা সেদিন আমাকে আর আম্মুকে যা না তা বললো। অনেক জ্বালিয়েছিস। আর না, তোর মুখটা ভাঙা কাচের মতো, যাতে কখনো মুখ দেখা যায় না। তোর মুখ দেখলে আমার ঘৃণা হচ্ছে। তোর মুখ যেন কাল থেকে আমি না দেখি। তোর মুখ দেখার আগে যেন আমার মরণ হয়। থাক, আর বলবেন না, আপনি অনেক বলেছেন। আমার মুখটা সত্যি ভাঙা আয়নার মতো, যাতে কখনো মুখ দেখা যায় না। আর আপনার আমার মুখ দেখা লাগবে না, আর কোনোদিন যাতে না দেখতে পারেন আপনি, সেই দায়িত্ব আমার। আর বলছিলাম না ইচ্ছে করে করি নাই, তবুও বিশ্বাস করলেন না। পারলে ক্ষমা করে দিয়েন। আর হ্যাঁ, ভালো থাকবেন, বিদায়। তারপর ওখান থেকে চলে আসলাম আর বাইকটা নিয়ে বাইরে চলে আসলাম। আর এসেই মেইন রাস্তায় টপ স্পিডে টান শুরু। এক টানে নদীর পাড়ে গেলাম আর একটা সিগারেট নিলাম দোকান থেকে। নদীর পাড়ে বসে সিগারেট খাচ্ছি আর আজকের কথাগুলো ভাবছি। আর এগুলো ভাবতেই আমার রাগ হচ্ছে। আর এক প্যাকেট সিগারেট কিনলাম। হঠাৎ ইমনের ফোন। বল। কোথায় তুই? নদীর পাড়ে আছি। ও আচ্ছা, থাক আমি আসছি। আসার সময় একটা বোতল কিনে আনিস। ওকে। 10 মিনিট পর ইমন আর মেহেদি আসলো। ওই সালা কুত্তা, তোরে আবার সিগারেট খেতে কে বলেছে? দোস্ত, এমনি খাচ্ছি। কে হয়েছিল আমাকে বল। আমি জানি ওখানে যেটা দেখলাম সেটা ঠিক নয়। কিছু না। তার মানে ওরা ঠিক ছিল? ছি, তোরে তো ঠাস 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 করে মারা উচিত। ওহ, এমন কি করছিস তুই? থাম। ছাড় আমাকে। ওর সব কিছুতে আমি সাপোর্ট দিছি। আমার বাবা মা আমার চেয়ে ওকে ভালোবাসে বেশি, ওকে নিজের ছেলের মতো দেখে। আর ও আমার ভাই হয়ে এমন মিথ্যা কথা বলতেছে আমাকে। ওরে আজকে আমি মেরেই ফেলবো। থাম, মাথা গরম করিস না। রাজ, তুই তো এমন না। মনে আছে কি কথা দিয়েছিলাম ছোটবেলায়? 3 জন বলেছিলাম, যতই বাধা আসুক না কেন, কখনো কেউ কাউকে ছেড়ে যাব না আর কখনো কিছু লুকাবো না। তাহলে আজ কেন বলছিস না? বলছি। তারপর ওদেরকে সব বললাম কান্না করতে করতে। ওই জানো, ওই কান্না করিস কেন? আমি তো আছি, চল ওর কাছে চল, আমরা সব বলবো। না রে, ওর সামনে আর কোনোদিন যাব না। ও বলেছে আমার মুখটা ভাঙা আয়নার মতো, আর আমার মুখ দেখলে যেন ওর মরণ হয়। আর আমি তা কখনোই চাই না। প্লিজ বাসায় চল, আর আমি আজকে চলে যাব। আমার ট্রান্সফার হয়ে যাবে ইয়ার ফাইনালের আগে। আর ততদিন ক্লাস করব খালার বাসায় গিয়ে অন্য একটা কলেজে। আর তোরা আব্বু আমাকে কিছু বলবি না আমি কেন যাচ্ছি। কিন্তু আমাদের ছেড়ে চলে যাবি তুই? ধুর পাগল, তোদের ছেড়ে যাচ্ছি কই, শুধু ইন্টার পরীক্ষাটা দিতে যাব। তুমি আমাদের ছেড়ে থাকতে পারবা? তোমার কষ্ট হবে না? তা একটু হবে, কিন্তু উপায় নেই। পরিস্থিতি বলে একটা কথা আছে, আর আমি সেই পরিস্থিতির শিকার। আর সমস্যা নাই, ইমুতে কল দিবনে। আর তোদের একটা কথা দিতে হবে। কি কথা? আমি যে খালার বাসায় গেছি তা কাউকে বলবা না, আর কেমন আছি তাও বলবা না। এই কথাগুলো এখানেই কবর দিয়ে দাও। মনে করো তোমরা কিছুই জানো না। আচ্ছা বন্ধু। চলো বাসায় যাই। আচ্ছা। আজকে 3 জন রাতে আড্ডা দিব আমার প্রিয় জায়গা পুকুর পাড়ে। আচ্ছা চলো বাসায়। তারপর বাইক স্টার্ট করে বাসায় চলে আসলাম আর আব্বু আম্মুকে বললাম, আম্মু আমি তোমাদের কথায় রাজি। মানে? আমি বড় খালার বাসায় যেতে চাই আর ওখান থেকে ইন্টার পরীক্ষা দিতে চাই। কি? কই গো রাজি আব্বু, তোমার ছেলের মাথায় সুবুদ্ধি ঢুকেছে? কেন গো, কি হয়েছে? তোমার ছেলে রাজশাহীতে বড় আপার বাসায় থেকে পড়তে চাই। বাহ, এতদিন তো বলেও লাভ হলো না। গাধার মাথায় এখন বুদ্ধি এসেছে। আচ্ছা বাবা, সত্যি করে বলতো তোর কি হয়েছে? মনটাও ভার, আবার এতদিন বলেও যাসনি আর এখন যেতে চাচ্ছিস? আরে তেমন কিছু হয়নি,
আমি রেডি হচ্ছি আর ব্যাগ গুছিয়ে রাখছি। কালকে 7:25-এর বাসে চলে যাব। ওকে। আজ আর খাবো না, ইমন আর মেহেদিকে খেতে দাও, আমি ঘুমাবো। রুমে আসলাম আর ব্যাগ গুছিয়ে ঘুমালাম। রাত 8:16-তে ঘুম ভাঙলো। ইমন আর মেহেদি বাবা মায়ের সাথে আড্ডা দিচ্ছে। আমি ফ্রেশ হয়ে বাইরে আসলাম, ওদের ডেকে পুকুর পাড়ে বসে আড্ডা দিলাম। ইমন বিয়ার কিনে এনেছিল, সেই বিয়ার আমি একাই অর্ধেক খেয়ে নিলাম। তারপর মাতলামো শুরু করলাম। বুঝলি ইমন, শালার ভালোবাসার গুষ্টি কিলাই। শালা কত প্রপোজ পেলাম, তাও রিলেশনে গেলাম না। আর এখন একজনকে পছন্দ করলাম, তাও আজকে পুরো কলেজের সামনে ছাত্রছাত্রীদের সামনে থাপ্পড় মারলো আর কত কথা শোনালো। আসলে শালা আমার দোষ না, আমার কপালের দোষ। হালার ভালোবাসার জন্য আজ আমাদের আলাদা হতে হচ্ছে। বললাম এত খাস না, তাও খেয়ে শুরু করলি। চল ভেতরে চল। চল। আমার মুখটা ভাঙা আয়নার মতো। ইয়াহ। আজ বাদ দে, চল ঘুমাবো। জোর করে নিয়ে গেল, ঘুম পাড়িয়ে দিল। সকালে ঘুম থেকে উঠে রেডি হলাম আর ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ডে গেলাম। 7:25-এর বাসে উঠলাম আর রাজশাহী আসলাম 11:25-এ। স্ট্যান্ডে নামলাম আর দেখলাম খালাতো ভাই ফয়সাল দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কাছে এসে বলল, রাজ ভাইয়া কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। খালা খালু কেমন আছে? ভালো আছি, চলেন আমরা বাইক এনেছি, বাসায় গিয়ে কথা হবে। খালাতো ভাই ফয়সালের বাইকে উঠে খালার বাসায় গেলাম। খালা খালুকে সালাম করে একটু কথাবার্তা বলে রুমে গেলাম। গোসল করে ফ্রেশ হয়ে একটু ঘুমালাম। সন্ধ্যায় ঘুম ভাঙলো, উঠে খেয়ে নিলাম। তারপর খালুর সাথে মার্কেটে গেলাম, আমি আর ফয়সাল। খালু আমাকে একটা শার্ট আর একটা প্যান্ট কিনে দিল আর বাবা মায়ের বিষয়ে সব শুনলো। রাতে বাসায় এসে খেয়ে ঘুমাতে গেলাম। পরের দিন সকালে খালাতো ভাইয়ের সাথে কলেজে গেলাম। খালু প্রিন্সিপাল স্যারকে বলে রেখেছিল। প্রিন্সিপাল স্যার আমাকে রুমে নিয়ে গেলেন আর সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। তারপর চলে গেলেন। কয়েকজন নতুন বন্ধুও হয়েছে। এভাবে 2 মাস কেটে গেল। হঠাৎ একটা কল আসলো আননোন নাম্বার থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রাজের নম্বর? জি, আমি রাজ বলছিলাম। আপনি কে? রাজ, আমি তোমার মিঠু স্যার বলছি। জি স্যার, কেমন আছেন? আছি এরকম, মাঝপথে রেখে চলে গেলে আর ভুলে গেলে। কি যে বলেন স্যার, আমি আপনাদের ভুলি নাই। শোনো, যেটা বলতে তোমাকে কল দিয়েছি সেটা হলো তোমার ট্রান্সফার তোমার বাবা করতে দেয়নি, আর সামনে পরীক্ষা, তাই তোমাকে এখন কলেজে আসতে হবে। কি? আব্বু করায়নি মানে? তোমার বাবা কলেজে এসে প্রিন্সিপাল স্যারকে বলে ট্রান্সফার ক্যান্সেল করে দিয়েছে, আর তোমার এখন আসতেই হবে 16 তারিখে বিদায় অনুষ্ঠান কলেজে। স্যার আমি রাখছি, পরে কথা বলবো। ফোন রেখে দিলাম। আব্বু কেন এমন করলো? না, এটা ঠিক করলো না। আমি কলেজে যাব না, কিন্তু কলেজে না গেলে আর পরীক্ষা না দিলে তো আমার ক্ষতি হবে। ভাবতে ভাবতে আব্বুকে কল দিলাম। আব্বু, এটা তুমি কি করলে? স্যার এটা কি বললো? আমার সাথে এটা তুমি করতে পারলা? কি করবো বল, স্যার ডেকে বললেন, আর তোকেও না দেখে থাকতে পারছিলাম না। আমার সাথে এটা করতে পারলা তুমি? তাই বলে এটা? ধুর, ফোন রাখো। ফোন রেখে দিলাম। আর কি করার, খালা খালুকে বলে পরের দিন সকালে বাসায় আসলাম, কিন্তু কলেজে যাইনি। আর আমি এসেছি তাই ইমনদের জানাইনি। 16 তারিখ আসলো, হঠাৎ ইমন কল দিল। বল। আজ কলেজে বিদায় অনুষ্ঠান। ওহ, আমি ঘুমাচ্ছি। তুই থাকলে মজা হতো। হয়তো। আচ্ছা বাই। ফোন রেখে দিলাম। ভালো লাগছিল না তাই বাইরে আসলাম, কিন্তু কোথাও মন টিকছিল না। আজ স্বর্ণাকে দেখতে ইচ্ছে করছিল। বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। কলেজে আসলাম, এসে একা একা ঢুকলাম ভেতরে। রুমাল দিয়ে মুখ বাঁধা, তাই কেউ খেয়াল করেনি। একদম পেছনে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম। কয়েকজন গান গাইলো। হঠাৎ মিঠু স্যার স্টেজে উঠলো আর বলল, এবার আমাদের মাঝে গান গেয়ে শোনাবেন ইন্টার প্রথম বর্ষের ছাত্র রাজ। আমি রাজকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কি ব্যাপার স্যার, আমার নাম বললো কেন? রাজ, তুমি যে এসেছো আমি জানি, লুকিয়ে না থেকে মঞ্চে এসো। এটা শিক্ষকের তার ছাত্রের কাছ থেকে একটা চাওয়া, আশা করি তুমি পূরণ করবে। এবার আর থাকতে পারলাম না, মাথা নিচু করে মঞ্চে উঠলাম। ইমন, মেহেদি আর বাকি বন্ধুগুলো সবাই সামনের দিকে চলে আসলো আর জোরে চিৎকার করতে করতে লাগলো। আমাকে আবার ফিরে পেয়ে ওরা খুব খুশি। আমি মাইক্রোফোন হাতে নিলাম আর একটা গান গেলাম। সেই তুমি কেন এত চেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে।